এমন মজার মজার গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকাল হলো সে কখন, কিন্তু এখনো কপালে নাস্তা জুটলো না। আসলে বৌমা, সকাল থেকেই শরীরটা খুব খারাপ লাগছিল, তাই আজ নাস্তা বানাতে একটু দেরি হয়ে গেল। এ আবার নতুন কি? তোমার তো কদিন পর পরই শরীর খারাপ করে। বয়স হয়েছে তো, তাই হয়তো শরীরটা খারাপ থাকে। আচ্ছা, তুমি কিছুক্ষণ বসো, আমি তোমাকে লুচি আর হালুয়া বানিয়ে দিচ্ছি। লুচি আর হালুয়া কেন? কাল রাতেই তো আমি আপনাকে বলেছিলাম আমি সকালে খিচুড়ি আর মুরগির ঝাল মাংস রান্না খাবো। বলেছিলে, কিন্তু ঘরে ডাল ফুরিয়ে গিয়েছে। আমি তো তোমাকে বলেছিলাম কাউকে দিয়ে ডালটা আনিয়ে দিতে। তুমি থাকতে আমি কেন কাউকে দিয়ে ডাল আনাতে যাব? সকাল থেকে কি এমন কাজ করেছো যে বাজারে গিয়ে ডাল আনতে পারোনি? আমি তো তোমাকে বলেছি বৌমা, সকাল থেকেই হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। তাতে আমার কিছু যায় আসে না, আমি এখন খিচুড়ি খাবো বলেছি মানে খাবোই। বাবা গো, মরে গেলাম। হে, তুমি কি সর্বনাশ করলে বৌমা? আমার গায়ে গরম পানি ফেলে দিলে। ঢং দেখলে বাঁচি না। কি এমন গরম পানি ছিল যে তুমি চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলছো? সবই তোমার নাটক। বৌমা, তুমি দেখো আমার শরীরে জ্বালা পোড়া করছে, দয়া করে তুমি আমাকে হাসপাতালে নিয়ে চলো। সাক্ষাতে তাকে নাকি আমি হাসপাতালে নিয়ে যাব? নতুন করে টাকা খরচ করানোর ধান্দা? হ্যাঁ, কোনো হাসপাতালে যেতে হবে না, বাড়িতেই থাকো। দেখেছো মা, আগের বাড়ির তুলনায় এবার আমাদের সবজির ফলন খুব ভালো হয়েছে। হ্যাঁ, তাই তো দেখছি। এবার ঠিক সময় পর্যাপ্ত পরিমাণের বৃষ্টি ও সার দেওয়া হয়েছে, এই জন্যেই ফলন ভালো হয়েছে। এবার আমরা এই সবজিগুলো তুলে বাজারে নিয়ে বিক্রি করতে পারবো। হ্যাঁ রে মা, আমিও এটাই ভাবছিলাম। এবার যদি সবজি বিক্রি করে বেশ কিছু টাকা পাই, তাহলে আমরা কয়েক মাস আরামে চালিয়ে যেতে পারবো। হ্যাঁ গো মা, আমরা অনেক মজার মজার খাবার খাবো। এই অভাব অনটনের সংসারে তোকে আমি ভালো করে কিছু খাওয়াতেও পারি না। তুমি চিন্তা করো না তো মা, দেখবে একদিন আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু মা, আমরা বাবার আসল বাড়িতে থাকি না কেন? তোর বাবা মারা যাওয়ার পর তার বাড়ির মানুষ আমাকে আর তোকে বাড়ি থেকে বের করে দেয়। তারা ভেবেছিল আমরা যদি তাদের সাথে থাকি, আমাদের ভরণ পোষণের দায়িত্ব তাদের উপর পড়বে, আমরা তাদের ওপর বোঝা হয়ে যাব। তারপর সম্পত্তির লোক তো আছেই, তাই তোর কাকিমা ষড়যন্ত্র করে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কিন্তু ঠাকুমা আমাদের আটকায়নি? না, তোর ঠাকুমাকে তোর কাকি উল্টোপাল্টা বুঝিয়েছিল, তিনিও বুঝতে পারেননি তোর কাকিমার ষড়যন্ত্রের কথা। না হলে তোর ঠাকুমা কখনোই এমনটা হতে দিত না। তুমি কষ্ট পেও না মা, আমি তোমার সাথে আছি। তোর জন্যই তো আজ এত কষ্ট করা, না হলে কবেই নিজেকে শেষ করে ফেলতাম। কিরে ভাই, এতদিন পর কি দিদির কথা মনে পড়লো? আর বলো না, অনেক ব্যস্ত ছিলাম, তাই তোমার সাথে আর দেখা করতে আসিনি। এবারে এসেছে, কিছুদিন থেকেই যাব আর কি। বেশ হয়েছে, দিন আমার কাছে থেকে যায়, তাহলে আমার মনটাও ভালো থাকবে। বাবা মা কেমন আছে? সব ঠিক আছে তো? সব তো ঠিক আছে, তুমি বলো তোমাদের এইদিকে আর কি খবর? বলিস না, বুড়িকে নিয়ে খুব ঝামেলায় আছি। দুদিন পর পর তার নতুন নাটক শুরু হয়। একদিনেই অসুস্থ, একদিন ওই অসুস্থ, এই বলে বলে শুধু কাজে ফাঁকি দেওয়া। তুমি বুড়িকে তোমার কাছে রেখেছো কেন? তার বড় ছেলে বউয়ের কাছে পাঠিয়ে দিলেই তো পারো। আরে বোকা, বুড়িকে তো কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। ও যদি ওখানে গিয়ে সম্পত্তি বড় বৌদি আর তার মেয়ের নামে করে দেয়, তখন আমাদের কি হবে? তাও ঠিক বলেছ, কিন্তু বৌদির তো এই সম্পত্তির উপর অধিকার আছে, তাই না? অধিকার থাকুক আর যাই থাকুক, এই সম্পত্তি শুধু আমারই। এটা আমি কাউকে চিনিয়ে নিতে দেব না। শুনেছি বৌদি নাকি বাজারে সবজির দোকান দিয়ে বসেছে, আর বেচা কেনাও ভালোই চলছে। বাহ, তাহলে তো দিনকাল তাদের ভালোই যাচ্ছে।
দিনকাল ভালো গেলে তো আর চলবে না, আমাদের একটা কিছু করতে হবে যাতে ওরা না খেতে পেয়ে মরে। কি করতে চাচ্ছ তুমি আমাকে বলো তো? অবশ্যই তোকে এর জন্য খবর দিয়ে এনেছি। শোন, আমি চাই তুই এমন কিছু একটা কর যেটার ফলে বৌদি সবজির দোকান বন্ধ হয়ে যায় আর সে পথে বসে। বুঝতে পেরেছি, তোমাকে চিন্তা করতে হবে না, আমি একটা না একটা ব্যবস্থা ঠিক করে নেব। এই নাও, আবার কপালে জলপট্টি দিচ্ছি। সকাল থেকে 7 বার দিলাম, আর কত? আমি তোমার সেবায় এখন দাসী হয়ে গেলাম। তোমার মতো দাসী পেলে রোগী তো মরিয়ে যাবে ভয়ে। পট্টিটা একটু আলতো করে দাও তো, মনে হচ্ছে পাথর চাপাচ্ছ। হো, পাথর বলছো? আমি না থাকলে কেউ জলপট্টি দেওয়া তো দূরের কথা, ঘুরেও তাকাতো না। আরে আর বলো না, তুমি আছো বলেই তো এখনো পর্যন্ত বেঁচে আছি। কিন্তু এখন ভাবছি একটা দ্বিতীয় বিয়ে করলে কেমন হয় বলো তো? করো করো, এই বয়সে কে বিয়ে করবে বলো তো? পাকা চুলে আর মাখন দিতে হবে না পুরো রে। আহা, আমি কিন্তু এখনো অনেক তরুণ মনের। আমি যদি বিয়ে করব বলি, ঘটক আমাকে এখনো তরুণ হিসেবে গণ্য করবে। হ্যাঁ, তুমি এই তুরন যে কিছুদিন পর অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকো, আর আমি তোমার সেবা করতে করতে ক্লান্ত হয়ে পড়ি। তাই তো বলছি, বিয়ে করে আর একটা বউ নিয়ে আসলে তোমার আর এত কষ্ট হতো না। তুমি আমার সেবা করতে আর সে ঘরের সকল কাজ করে দিত। আসছে, আমি না থাকলে তো তুমি 1 কাপ চাও ঠিক করে খুঁজে পাবে না, সে নাকি বউ খুঁজতে যাবে। গিন্নি, রাগ করো কেন রে বাবা? আরে আমি তো তোমার ভালোর জন্যই বলছিলাম। যাই হোক, তুমি যখন চাও না তাহলে বিয়ে নাই করলাম। আহা, বুড়ো বয়সে শখ কত! এইবার চুপ করো, আর বেশি কথা না বলে কিছুক্ষণ ঘুমিয়ে নাও। আমি যাই, ঘরের কাজগুলো সেরে আসি। কি গো কালিদাস মশাই, দিনকাল কেমন যাচ্ছে? আর বলো না, ব্যবসা লাটে উঠেছে। এখন আগের মতো কোনো বেচা কেনা নেই গো। কেন গো, তুমি তো এই বাজারে সবচেয়ে নামকরা ব্যবসায়ী ছিলে, তাহলে তোমার ব্যবসা লাটে উঠবে কেন? বাজারে এখন কি আমি নিজে একা ব্যবসা করছি? নতুন ব্যবসায়ীদের আগমন হয়েছে, তাই এই অবস্থা। কার কথা ইঙ্গিত করছো, খুলে বলো দেখি। আর কার কথা বলবো, ওই যে অনুপমা, সে তো এখন নতুন ব্যবসা শুরু করেছে। কোনো রকম ফরমালিন বা ক্ষতিকর রাসায়নিক ছাড়াই সবজি উৎপাদন করছে। এই জন্যই মানুষ এখন তার উপর বিশ্বাস করতে শুরু করেছে আর কি। তাহলে তো তোমার ব্যবসার বেহাল দশা। দেখো, তোমার আর আমার সমস্যার কারণ দেখি একটাই, সে হচ্ছে অনুপমা। চলো এই দুজনে মিলে অনুপমার কোনো একটা ব্যবস্থা করি। আমিও চাই ওর একটা ব্যবস্থা করতে, কিন্তু এই একটা করতে মানে যেটা ওর ব্যবসা বন্ধ হয়ে যাবে। কি করব তুমি বলো, আমি তোমার সাথে আছি। আজকে রাত্রে আমি আর তুমি মিলে অনুপমার খেতে বিষাক্ত কীটনাশক দেব, পুরো নষ্ট করে দিয়ে আসবো। তারপর দেখি কালকে থেকে কি করে ওর ব্যবসা চলে। ঠিক আছে, তাহলে আজকে রাতে অনুপমার বাড়ির সামনে দেখা হচ্ছে। আমি তোমার অপেক্ষায় থাকবো। হ্যাঁ, তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে? আমার সব শেষ রে মা, আমার ক্ষেতটা, আমার সবজি সব শেষ। এখন আমি কি করে সংসার চালাবো? কেন মা, কি হয়েছে আমাদের সবজি খেতে? জানি না রে মা, মনে হয় রাতের বেলা কেউ এসে আমাদের সবজিগুলোতে বিষাক্ত কীটনাশক ছিটিয়েছে, তাই সবগুলো সবজি নষ্ট হয়ে গেছে। কেউ এমন কেন করবে? কেউ বিষাক্ত কীটনাশক কেন ছিটাবে? তুমি তো কারো কোনো ক্ষতি করনি। এই জন্যেই তো কাঁদছি মা, মানুষের ভালো হলে সবার সহ্য হয় না। আমি তো ভালোভাবে নিজের সবজির ব্যবসা করছিলাম, তাতেই মানুষের সহ্য হয়নি। আমার এতদিনের সব পরিশ্রম এক রাতেই শেষ করে দিয়ে গেল। চিন্তা করো না মা, উপরওয়ালা সব দেখছেন, তিনি অপরাধীকে শাস্তি দেবেন। কি গো গুড্ডিমা, কাঁদছো কেন?
জমিদার মশাই, কে যেন আমার সবজির ক্ষেতে বিষাক্ত কীটনাশক ছিটিয়েছে, তার জন্য আমার পুরো ক্ষেতটাই নষ্ট হয়ে গেছে। এত বড় ক্ষতি কে করলো? তুমি কি কাউকে সন্দেহ করো? না জমিদার মশাই, আমি তো কখনো কারোর ক্ষতি করিনি। কেউ আমার ক্ষতি কেন করবে? নিশ্চয়ই কেউ ইচ্ছাকৃত ভাবিয়ে কাজ করেছে, তুমি চিন্তা করো না। আমি আমি ব্যাপারটা এই নাও এখানে কিছু টাকা আছে, তা দিয়ে কদিন চলবে তোমার। জমিদার মশাই, ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রতি খুব কৃতজ্ঞ। কৃতজ্ঞতার কিছু নেই, তোমরা আমার আপন মানুষ, বিপদে আমি সাহায্য না করলে কে সাহায্য করবে? তো অত চিন্তা করো না, নিজেদের খেয়াল রাখো। এখন আমি আসি, কেমন? জানো, আমি ছোটবেলা থেকেই ভাবতাম আমার বিয়ে হবে একদম নদীর ধারে, শান্ত নিরিবিলি পরিবেশে। তুমি বরং নদীটাই বিয়ে করো না, আরে ও তো কখনো তোমায় ছেড়ে যাবে না। মজা করো না তপন। আচ্ছা বাবা, মজা করছি না, কিন্তু তুমি বিয়ে নিয়ে এত ভাবো কেন বলো তো? বিয়ে নিয়ে কেন ভাববো না? এতদিন কোথায় ছিলে তুমি? আমি তো ভেবেছিলাম আমাকে রেখে চলে গেছো, আর কখনো ফিরে আসবে না। আমি কেন তোমাকে রেখে চলে যাবো? আরে আমি তো বলেছি খুব দ্রুত আমি তোমাকে বিয়ে করবার চেষ্টা করব। বিয়ে নিয়ে এত চিন্তা করবার তো কিছু নেই, যত সব। কারণ আমার পরিবার চাপ দিচ্ছে, ওরা দেখে দেখে বিয়ে দিতে চায়, কিন্তু আমি তাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে চাই না। বুঝতে পেরেছি, কিন্তু আমাকে তো কদিন সময় দিতে হবে, কারণ বাবা মাকে রাজি করালেও দিদিকে রাজি করানোটা কঠিন হয়ে যাবে। তো তুমি দিদির সাথে কথা বলো, দেখো উনি কি বলে। হ্যাঁ, দিদির সাথে কথা বলার জন্যই এসেছি, এবার যে করেই হোক তার সাথে কথা বলেই বাড়ি ফিরবো। আজই কথা বলো, কারণ আমার পরিবারকে কেউ রাজি করাতে হবে। আর যদি তারা না মানে, তাহলে আমাকে নিয়ে পালিয়ে যেও, কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। পালাতে হবে না, যে করেই হোক আমি আজই দিদির সাথে কথা বলবো এবং তাকে রাজি করাবো, তুমি শুধু প্রার্থনা করো। ঠিক আছে, আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। এখন তাহলে তুমি বাড়ি ফিরে যাও।